হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। আজকে তোমাদের একটা খুশির খবর দিতে চলেছি। তোমরা বিহারের স্টেট পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করে উঠতে পারোনি। 2 তারিখে লাস্ট ডেট হয়ে যাওয়ার ফলে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। কিন্তু সেই সমস্ত বন্ধুদের জন্য খুবই একটা খুশির খবর, এই ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা অনস্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। এখানে পরিষ্কার বলা রয়েছে যে অনলাइन आवेदनपत्र भरने এবং परीक्षा शुल्क जमा करने के अवधि दिनांक 7/1/2024 तक विस्तारित की जाती है। এ থেকে বোঝা যাচ্ছে যে 7 তারিখ পর্যন্ত ডেট বাড়িয়ে দেওয়া আছে। আজকে 4 তারিখ, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে 2 তারিখ লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 7ই জানুয়ারি করা হয়েছে। অতএব তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি, এখনও তোমরা 3 দিন হাতে সময় পেয়ে যাচ্ছ। তোমরা ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করে দিও। এবং এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বেশ কিছু ডাউট রয়েছে, সেই ডাউটগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এই স্টেট পরীক্ষার সংক্রান্ত যে সমস্ত ডাউটগুলো আমাকে বিভিন্ন বন্ধুরা কমেন্ট করে জানিয়েছিল, সেইগুলো নিয়ে আমি এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত, অনেকেই বলছিলে দাদা আমরা ডিএড পাস, সেই ডিএলএড ক্যান্ডিডেটরা কি এই ফর্ম ফিল আপের জন্য আবেদনযোগ্য? প্রথমেই বলে রাখি, এইটা স্টেট পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক শিক্ষক পাত্রতা পরীক্ষা, সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট। সেকেন্ডারি মানে 9 to 12। এবার আমরা সকলেই জানি ডিএড, ডিএলএডি বলো বা ডিএডি বলো, যে নামই হোক না কেন, এই ডিএড কোর্সটা কেবলমাত্র 1 to 8 জন্য বিচার্য। অর্থাৎ হয় তোমরা প্রাইমারি লেভেলে অথবা তোমরা আপার প্রাইমারি লেভেলে, এই দুটো স্তরে তোমরা যোগ্যতা অর্জন করেছো, কিন্তু তোমরা মাধ্যমিক স্তর বা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তোমরা এলিজেবল নয়। অতএব প্রথমেই বলে রাখি, ডিএলএড কেরা কিন্তু স্টেট পরীক্ষার জন্য এলিজেবল নয়। তাহলে তারা কি বিহারের শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে। তারা কোন ক্ষেত্রে পারবে? তারা প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন সেখানে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে আদার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য যে স্টেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, প্রাইমারি বলি বা আপার প্রাইমারি বলি, এদের ক্ষেত্রে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে তোমাদেরকে এইচএস পাস করতে হবে, সাথে ডিএড থাকতে হবে, ডিএড থাকতে হচ্ছে। আর আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশান করে থাকতে হবে, গ্র্যাজুয়েশান করতে হবে প্লাস তোমাদের ডিএড থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশানের সাথে বিএড থাকলেও আপার প্রাইমারিতে যোগ্য। তার সাথে এই কোর্সগুলোর সাথে তোমাদের অবশ্যই কি পাস করতে হবে? এর সাথে তোমাদের অবশ্যই সিটেট পাস করতে হবে। সিটেট কাদের পাস করতে হবে? আদার স্টেট থেকে যারা বিহারের শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করছো তাদের ক্ষেত্রে কিন্তু স্টেট যেমন সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট, তেমন সেন্ট্রাল যে টিচার এলিজিবিলিটি টেস্ট সেটা কিন্তু 1 to 8 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য। প্রাইমারির ক্ষেত্রে পেপার 1 অর্থাৎ সিটেট পেপার 1টা পাস করতে হবে, আর আপার প্রাইমারির ক্ষেত্রে সিটেট পেপার 2টা কোয়ালিফাই করা থাকলে এরপর যখন বিপিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে তখন তোমরা তাতে এলিজেবল হবে। আশা করছি বোঝাতে পেরেছি এই ডিএলএড ক্যান্ডিডেটদের বিষয়টা। এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন বিষয়ে স্টেট পরীক্ষার জন্য পেপার 1-এ পরীক্ষা দিতে পারবে। পেপার 1-এ যে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো তোমরা দেখে নাও। এই বিষয়গুলিতে গ্র্যাজুয়েশান প্লাস বিএড, এখানে বলেছে গ্র্যাজুয়েশান আর বিএড। এখানে যদি আমি তোমাদের অনস্ক্রিন দেখিয়ে দিই, দেখো বলছে নির্দিষ্ট বিষয় বা বিষয়সমূহ সে কম 50% অঙ্ককে সহিত অর্থাৎ 50% মার্কসের সঙ্গে তোমাকে বিশ্ববিদ্যালয় স্তরে স্নাতক অথবা স্নাতকোত্তর মে উত্তীর্ণ होना चाहिए। অর্থাৎ কি স্নাতক হতে হবে, গ্র্যাজুয়েশান অথবা এমএ থাকলে কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। 50%-এর ওপর নাম্বার থাকতে হবে। গ্র্যাজুয়েশানে না থাকলেও যদি মাস্টার ডিগ্রিতে তোমাদের 50%-এর ওপর নাম্বার থাকে, সাথে বিএড থাকে, তাহলে কিন্তু প্রথম পেপার অর্থাৎ স্টেটের ফার্স্ট পেপারের জন্য আবেদনযোগ্য। এই ফার্স্ট পেপার কেবলমাত্র 9 আর 10-এর টিচার নিয়োগের ক্ষেত্রে বিচার্য হবে। এবার এই ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়ে
তোমরা পরীক্ষা দিতে পারবে। ভাষাগত বিষয়গুলো যদি দেখি, হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি, সংস্কৃত, আরবি, ফার্সি, ভোজপুরি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। এবার গণিতের বিষয়ে আমি প্রথমে আসছি। অনেকে বলছে যে আমাদের কোন বিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি, বা রসায়ন বিজ্ঞান নিয়ে, ফিজিক্স নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে করেছি, এখানে সেই বিষয়ের গ্র্যাজুয়েশান থাকলে কি আমরা এই স্টেট পরীক্ষার জন্য বিচার্য? হ্যাঁ, তোমরা অবশ্যই পারবে, কিন্তু বিজ্ঞানের বিষয়ে বলো বা সমাজ বিজ্ঞান অর্থাৎ আর্টসের যে স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সাবজেক্ট কম্বিনেশান রয়েছে। সেই সাবজেক্ট কম্বিনেশান যদি তোমাদের মিলে যায়, বা যে সাবজেক্ট কম্বিনেশান এডুকেশান অনুসারে যদি সাবজেক্ট কম্বিনেশান তোমরা গ্র্যাজুয়েশান করে থাকো বা মাস্টার ডিগ্রি করে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পেপার 1-এর জন্য এলিজিবল হবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিষয়ে কোন কোন সাবজেক্ট কম্বিনেশান থাকতে হবে। দেখে নাও, বিজ্ঞান বিষয়ে যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই জন্তু বিজ্ঞান অর্থাৎ প্রাণী বিজ্ঞান, যেটাকে লাইফ সায়েন্স বলা হচ্ছে, বনস্পতি বিজ্ঞান, যেটাকে বোটানি বলা হচ্ছে, এছাড়া রসায়ন শাস্ত্র विषय में पठित 2 अथवा इंजीनियरिंग से स्नातक जिसमें विज्ञान को विशेष ज्ञात होते ही। तार माने एखाने बोलते चाइछे जे यदि तोमादेर जीवन विज्ञान, रसायन विज्ञान एवं बनस्पति विज्ञान अर्थात बटानी এই তিনটের মধ্যে যে কোনো দুটো বিষয় যদি তোমাদের গ্র্যাজুয়েশনের থেকে থাকে অথবা ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু বিজ্ঞান বিষয়ের জন্য ফর্ম ফিল আপে এলিজিবল হবে। এরপর আসছি সামাজিক বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান, যেটা জেনারেল সোশ্যাল সায়েন্সের ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কী হতে হবে, দেখো এখানে স্নাতক স্তর পার অর্থাৎ গ্র্যাজুয়েশন স্তরে তোমার অন্তর্গত ইতিহাস, भूगोल, अर्थशास्त्र एवं राजनीति शास्त्र में से कोई 2 विषय में उत्तीर्ण हो जिसमें अनिवार्य रूप से एक विषय इतिहास या भूगोल आवश्यक हो। माने इतिहास और भूगोलेर मध्य जे कोनो एकटा सबजेक्ट तोमार ग्र्याजुएशन स्तरे पढ़े थाकते हबे, तार साथे अर्थशास्त्र अर्थात इकोनमिक्स और राजनीति शास्त्र अर्थात पलिटिकल साइंस এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে রাখতে হবে। তাহলে ধরো কেউ অনার্স করে থাকো, সেক্ষেত্রে তার সাথে হিস্ট্রির সাথে যদি তোমাদের ইকোনমিক্স আর অথবা পল সায়েন্স থাকে, এই ইকোনমিক্স ও পল সায়েন্সের মধ্যে যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে তোমরা এলিজিবল হবে। একই রকমভাবে জিওগ্রাফি নিয়ে যারা অনার্স করেছো, জিওগ্রাফির সাথে তোমাদের অবশ্যই পাশে হিস্ট্রি অথবা ভূগোল তো থাকবেই, ইতিহাস আর অর্থশাস্ত্র অর্থাৎ ইকোনমিক্স আর পল সায়েন্স এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের থাকতে হবে পাশের সাবজেক্ট হিসেবে। অর্থাৎ ইতিহাস অনার্স করে থাকো, ইকোনমিক্স অনার্স করে থাকো, পল সায়েন্স অনার্স করে থাকো, যে কোনো বিষয় অনার্স করে থাকলেও যদি ইকোনমিক্স অনার্স বলি তার সাথে অবশ্যই জিওগ্রাফি বা ইতিহাসের মধ্যে একটা থাকতে হবে। পল সায়েন্সে অনার্স থাকলে তাতেও জিওগ্রাফি বা ইতিহাসের মধ্যে একটা থাকতে হবে। মানে ইতিহাস আর ভূগোলের মধ্যে যে কোনো একটা বিষয় পড়তেই হবে, তার সাথে তোমাদের অবশ্যই অর্থশাস্ত্র ও রাজনীতিশাস্ত্র অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স থাকতে হবে। আশা করছি বোঝা গেছে সমাজবিজ্ঞানের জন্য কারা কারা এলিজিবল। এরপর আসছি গণিত। গণিতে অনার্স করলে পাশে কোন কোন সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। পাশে অবশ্যই ভৌতিক অর্থাৎ ফিজিক্স, ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স এবং রসায়ন বিজ্ঞান এবং সাংখ্যিক অর্থাৎ স্ট্যাটিস্টিক্স যে কোনো দুটো বিষয় তোমাকে অবশ্যই পড়ে থাকতে হবে গণিতের সাথে। তাহলে গণিতের সাথে তোমাদের অবশ্যই যে কোনো দুটো বিষয় পাশে থাকতে হবে, হয় ফিজিক্স নয় কেমিস্ট্রি, নয় স্ট্যাটিস্টিক্স, নয় ইলেকট্রনিক্স, নয় কম্পিউটার সায়েন্স। এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে থাকলে তোমরা গণিত বিষয়ে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তা এই ছিল বিষয় কম্বিনেশন। যাদের সমস্যা ছিল তাদের জন্য আমি বলে দিলাম। যদি এর পরও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি বিষয়টা পরে আরও ক্লিয়ার করে দেবো। পেপার 2 এর বিষয় অর্থাৎ পেপার 2টা কেবলমাত্র
11 আর 12 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এক্ষেত্রে যোগ্যতা কী রাখা হয়েছে? निर्दिष्ट 50% अंक के साथ कोई मान्यता प्राप्त विश्वविद्यालय से स्नातकोत्तर उत्तीर्ण एवं राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद से मान्यता प्राप्त बीएड होना चाहिए। अर्थात बीएड प्लस 50% बेशी नम्बर सह তোমাদের মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে। যে যে সাবজেক্টের ওপর তোমরা এই বিষয়গুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি আরেকবার। দেখো, হিন্দি, উর্দু, ইংরেজি, সংস্কৃত, বাংলা, মৈথিলি, আরবি, ফার্সি, ভোজপুরি, পালি, প্রাকৃত, গণিত, ভৌতবিজ্ঞান, রসায়নশাস্ত্র, জন্তুবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাজনীতিশাস্ত্র অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, শাস্ত্র, সমাজবিজ্ঞান। এছাড়া রয়েছে তোমাদের অর্থশাস্ত্র অর্থাৎ ইকোনমিক্স, দর্শনশাস্ত্র অর্থাৎ ফিলোসফি, মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি, গৃহবিজ্ঞান, হোম সায়েন্স। এছাড়া রয়েছে বনস্পতি বিজ্ঞান, যেটা বোটানি বলা হয়, বোটানি। এই সমস্ত বিষয় নিয়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপের জন্য আবেদন হবে। যদি তোমরা মাস্টার ডিগ্রিতে 50%-এর অধিক নাম্বার সাথে বিএড থাকে তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ছিল। পরে যদি কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেব। আর একটা বলে রাখি, এই পরীক্ষাটা যে হবে, এই পরীক্ষাটার যে কোশ্চেন তোমরা পাবে সেটা ইংলিশে পাবে অথবা হিন্দিতে, মানে ইংলিশ আর হিন্দি দুটো বিষয়ই তোমরা পাবে। তো জানতে চাওয়াবে তোমরা কোশ্চেনটা কিসে দেখতে চাইছো। এক্ষেত্রে ইংলিশে তোমরা সিলেক্ট করবে, সেটা সুবিধা হবে। কেউ যদি হিন্দিতে সিলেক্ট করো তাহলে তার সমস্ত কোশ্চেন তুমি হিন্দিতে দেখতে পাবে। এবার বলে রাখি তার সাথে সাবজেক্ট কম্বিনেশানটা তোমরা এখানে দেখে নাও। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অর্থাৎ 11-12 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি তোমরা ফিজিক্সের ওপর মাস্টার ডিগ্রি করে থাকো তার সাথে তোমাদের অর্থাৎ তার সাথে তোমাদের যে যে সাবজেক্টগুলো অবশ্যই পড়ে থাকতে হবে, ফিজিক্সের সাথে ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স সাবজেক্ট অ্যাট পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। মানে এই পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে ফিজিক্সের জন্য ফর্ম ফিল আপ করতে গেলে তুমি যদি ফিজিক্সে মাস্টার ডিগ্রি করো বা ইলেকট্রনিক্সে বা অ্যাপ্লাইড ফিজিক্সে বা নিউক্লিয়ার ফিজিক্সে, তোমরা এই চারটির মধ্যে যে কোনো একটাতে করলেই তোমরা ফিজিক্সের জন্য আবেদন করতে পারছো। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রির মধ্যে মাস্টার ডিগ্রি করলে তোমরা কেমিস্ট্রির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ইকোনমিক্সের জন্য ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স যে কোনো একটা বিষয়ে মাস্টার ডিগ্রি করে থাকলে ফর্ম ফিল আপের জন্য যোগ্য। কমার্সের মধ্যে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে কমার্সে, তাহলেই তোমরা মাস্টার। বোটানি বা জিওলজিতে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের বোটানি বা জিওলজি বা লাইফ সায়েন্স বা বায়োসায়েন্স বা জেনেটিক বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা মলিকিউল প্লান্ট ফিজিওলজি ইত্যাদি বিষয়ে তোমাদের যে কোনো একটা বিষয়ের মধ্যে মাস্টার ডিগ্রি করে থাকতে পারে। ম্যাথ বিষয়ে যদি 11-12 জন্য মাস্টার 11-12 শিক্ষক নিয়োগে ম্যাথ নিয়ে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে যাও সেক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রিতে ম্যাথামেটিক্স বা অ্যাপ্লাই ম্যাথামেটিক্স থাকতে হবে। এই ছিল বিষয়বস্তু। আর এক্সাম প্যাটার্ন আমি এর আগেই আলোচনা করেছি, না দেখলে তোমরা ভিডিও ডেসক্রিপশানে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নাও। 100 নাম্বার সাবজেক্টের ওপর পরীক্ষা হয় আর 50 নাম্বার আদার্স অর্থাৎ সিডিপি এবং জেনারেল নলেজ এবং ম্যাথের ওপর হয়। টোটাল 50 নাম্বার। তোমাদের সময় থাকবে 2.5 ঘন্টা, সময় এবং তোমরা 50% মার্কস পেলেই এই স্টেট পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে জেনারেলের জন্য। আর বলে রাখি, আদার স্টেট থেকে যদি যারা ফর্ম ফিল আপ করবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যারা ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে বিহারে তারা প্রত্যেকেই কিন্তু জেনারেল হিসেবে গণ্য হবে। অর্থাৎ তার ওবিসি থাক, এসসি থাক, এসটি থাক, কোনো দিক দিয়ে তারা গণ্য সবটাই জেনারেল ক্যাটাগরিতে যা রয়েছে সেই অনুযায়ী তারা পাবে। আদার্স। এই ছিল বিস্তারিত অংশ। যদি কোনো সমস্যা থেকে থাকে এখনও পর্যন্ত তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টে আবারও বলে দিই যে এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছে 2 তারিখের পরিবর্তে 7 তারিখ অর্থাৎ 7ই জানুয়ারি পর্যন্ত তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি বা করে উঠোনি তারা অবশ্যই অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দাও। আর মাত্র হাতে তোমরা 3 দিন সময় পাচ্ছ, এখনও 3 ডেজ সময় রয়েছে। ধীরে সুস্থে বিষয়টা বুঝে তোমরা ফর্ম ফিল আপ করো এবং এই
টোটাল নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একবার নিজেরা নোটিফিকেশানটা পড়ো, কারণ তোমাদের অবশ্যই দরকার একবার নিজেরা যাচাই করা, নিজেরা পড়া, তাহলে তোমরা ধারণাটা ক্লিয়ার হবে। আমি যতটা পেরেছি ক্লিয়ার করার চেষ্টা করেছি, আশা করছি কোনো সমস্যা হবে না। এরপরে যদি কারো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে।